আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো?
স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাগেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, সেই এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন,
তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আজকে আপনারা কি আলোচনা রাখবেন বা ডাক্তারবাবু কিভাবে আপনাদেরকে সেই আলোচনার মাধ্যমে একটা সলিউশন দেবেন, অর্থাৎ কিভাবে একটা সমাধান পাবেন, তখন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সেটারই ক্লিপিংসগুলো কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবং বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ কিন্তু আসছেন, সে দূর দূর প্রান্ত থেকে, কাছে দূরের বন্ধুরা এসে তারা কিন্তু ভালো আছেন। বিভিন্ন আমাদের শরীরের যে প্রত্যেকটি অর্গান চিকিৎসা আপনারা জানেন, সেটা 5000 বছর আগে সেই চিকিৎসা, যেই চিকিৎসা আপনাকে কিন্তু একটা সুস্থতা জায়গা যেমন তৈরি করে দিচ্ছে, একদম যেটা একেবারে শিকড় থেকে আপনার শরীরের যে কোনো রোগকে একটা উৎসস্থল থেকে কিন্তু সেটার একটা সুন্দরভাবে কিন্তু একটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একেবারে মানে শিকড় থেকে গোড়া থেকে আগা থেকে গোড়া সব সম্পূর্ণভাবে কিন্তু আপনি একটা সুস্থতার জায়গা পাচ্ছেন। যেটা কিন্তু কি হয়, অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে আমাদের একটা ভয় ভীতি থাকে যে এটার আদৌ কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে অন্য কথা বলছে, যেটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, এবং যেই ওষুধটি তৈরি হচ্ছে সেটাও কিন্তু একেবারে কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ মিশ্রিত নয়, সেটা একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, ভেষজ গুণ দিয়ে সেটা কিন্তু প্রকৃতির একেবারে নির্যাস দিয়ে সেটা তৈরি হয়। এবং আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে মানুষ কিন্তু একটা সুন্দর রেজাল্ট পায়, একেবারে মানে চুল মানে কি বল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিন্তু আপনার বিভিন্ন রোগের একটা সুন্দর চিকিৎসা করছে, এবং সেই চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন, একেবারে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন, এবং সুন্দরভাবে সেটার কিন্তু আপনাদের একটা প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পেয়ে একদম জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করছেন। সেটাই বলার কথা, তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই ফল দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে। আর সবচেয়ে আরো যেটা ভয়ভীতির ব্যাপার থাকে যে অপারেশনের জায়গা তৈরি হয়, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে একটা অপারেশন সার্জিক্যাল ব্যাপারে চলে যায়, কিন্তু সেটা একেবারেই নয়।
যেটা কিন্তু আপনাকে বিনা একেবারে অপারেশনে একটা সুন্দর আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে, যেটা আমরা ভয় পাই বিভিন্ন রোগ নিয়ে যখন আমরা যাই চিকিৎসালয়, অন্যান্য চিকিৎসালয়, সেটা কি হয় সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অপারেশনের কথা বলে, কিন্তু একেবারেই সেটা নয়। তার কারণ বিনা অপারেশনে আপনি কিন্তু একটা দারুণ একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন এবং আপনার সুস্থতার জায়গাটাকে তৈরি করতে পারছেন, সুস্থ সবল সতেজ জীবনকে আপনি কিন্তু ফিরে পাচ্ছেন। সেইভাবেই কিন্তু আমাদের এইভাবে আলোচনা চলে, বিভিন্ন টপিক থাকে, যেটা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি গ্রুপ অফ ডক্টরসরা সেইভাবে আপনাদের কিন্তু নানানভাবে সুপরামর্শ দিচ্ছেন, একটা প্রপার অ্যাডভাইস কিভাবে পাওয়া যায় এবং প্রপার কিভাবে ডায়াগনোসিস হয়। প্রপার ডায়াগনোসিসটা অর্থাৎ কি হয়, রোগটাকে নির্ণয় করা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। রোগটা যদি নির্ণয় হয় ঠিক মতন, তারপরে কিন্তু তার ট্রিটমেন্টটাও কিন্তু প্রপার ওয়েতে চলে, আর সেটাই কিন্তু দিচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, কিন্তু সেইভাবে কাজ করছে এবং তারা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। তখন আমরা প্রত্যেক দিন যখন ডাক্তারবাবুদের পাই সঙ্গে, তারা কিন্তু বিভিন্ন আলোচনা রাখেন, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেন, আমাদের শরীরে প্রত্যেকটি অর্গান সম্বন্ধে তারা জানান এবং আগে থেকে কিভাবে একটা প্রিকশন নেবে, আগে থেকে কিভাবে রোগকে প্রতিরোধ করা যায়, আগে থেকে কিভাবে আপনি জানতে পারবেন যে এই রোগ আপনার শরীরে বাসা বাঁধতে চলেছে, সেটা থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন, সেটা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেটার কিভাবে নিদান পাবেন, সুন্দরভাবে কিন্তু একটা প্রপার অ্যাডভাইসগুলো আপনাদেরকে দেওয়া হয়। আর লাইভ অনুষ্ঠানে সরাসরি কিন্তু আমাদের সঙ্গে এনবিপির প্রত্যেকটি ডক্টররা থাকে এবং তারা কিন্তু আপনাদের একদম সুন্দরভাবে খুব আন্তরিকতার সঙ্গে সহজ সরলভাবে আপনাদের বুঝিয়ে দেন। তখন বিভিন্ন স্তরের মানুষরা যখন আপনারা ফোন করেন, তারা কিন্তু জানতে চান যে আমার এই হয়েছে, আমরা কিভাবে এর থেকে একটা নিদান পাবো, এর থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো, সেটাই কিন্তু সুন্দর প্রপার ওয়েতে আপনাদের কিন্তু সেই আলোচনার মাধ্যমে একটা সলিউশন অর্থাৎ পার্মানেন্ট সলিউশনটা দেওয়া হয়। আজকেও কিন্তু আমরা সঙ্গে পেয়েছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও কে সঙ্গে পেয়েছি, ডক্টর এন ভট্টাচার্যকে সঙ্গে পেয়েছি। যখন আমাদের অনেক জিজ্ঞাসা থাকে, তখন তাকে পাওয়া মানে কিন্তু একটা নতুনত্ব থাকে, কিভাবে আরো সুন্দরভাবে আমরা সেটা ডিটেলসটা জানবো। সরাসরি তার কাছে চলে যাব। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনার কাছে মানে কিছু জিজ্ঞাসা মানে কিন্তু একটা নতুনত্ব থাকে, তখন আপনি একটা নতুন ওয়েতে কিন্তু মানুষকে সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে সহজ সরলভাবে সেটাকে বুঝিয়ে দেন যে এই হচ্ছে বা এই হলে আপনার সিমটম বা এই ইন্ডিকেট করলে কোনোভাবে চুপ করে বসে থাকবে না, একদম সরাসরি আপনারা যোগাযোগ করতে হবে, ডক্টরদের পরামর্শ নিতে হবে, বিশেষজ্ঞদের পরামর্শ মতন যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে একটা সুস্থ সবল সতেজ জীবনকে কিন্তু আপনারা ফিরে পাবেন। সেটাই কিন্তু আমাদের মূল বক্তব্য, মূল কথা। আজকেও যখন ম্যাডামকে সঙ্গে পেয়েছি, আজকে যেটা আমাদের খুবই একটা কমন মানে ব্যাপার, এটা কমন রোগ বলবো না কি বলবো জানি না, এটা প্রতিদিনকার প্রাত্যহিক জীবনের একটা সঙ্গী, গ্যাস অম্বল, বদহজম বা বুক জ্বালা, এবং সেটা যদি মারাত্মক জায়গায় আকার ধারণ করে বা সেটাকে যদি আমরা দীর্ঘদিন ধরে পুষি, আলসারে পরিণত হতে পারে। আমরা সেটাই আজকে কিন্তু সেই টপিকটা আজকে রেখেছি ম্যাডাম। দেখুন, এই যে গ্যাস অম্বলের যে সমস্যাটি, প্রত্যেকেরই হয়তো ঘরে ঘরে এই সমস্যাটি রয়েছে। প্রত্যেকেই হয়তো ভাবে যে সকালবেলা উঠে একটা মেডিসিন খেলাম, আমার সারাটা দিন খুব ভালো যাবে, বা এটা একটা প্রত্যেকদিন একটা প্র্যাকটিস হয়ে গেছে। মানে সকালে ঘুম থেকে উঠে একটাই কাজ, যে প্রথমে একটা মেডিসিন আমরা খাবো, তারপর সারাদিন যা খুশি তা খেলাম, যা খুশি তা করলাম, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার একটা প্রবলেমের সৃষ্টি করতে পারে। আগে দেখুন, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এই যে গ্যাস অম্বলের সমস্যা আপনার হচ্ছে, সেটা কেন হচ্ছে, তার কারণটা কি। কারণ এটা নর্মাল নয়, এটা ন্যাচারাল নয়। অনেকে ভাবে যে এটা তো হবেই, এটা তো স্বাভাবিক, এরকমটা হয় বা একটা বয়সের পরে হয়, একদমই না। এটা মোটেও কোনো স্বাভাবিক বা নর্মাল কিছু নয়। আপনার খাবার ঠিকভাবে হজম হচ্ছে না, তার জন্য সেটা আমরা যেটা বাংলায় বদহজম বলি। কেন? কারণ খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে না, যেটা আমরা ইনডাইজেশন বলে থাকি। অ্যাসিডিটির সমস্যা, আপনার ইনডাইজেশন থেকে আপনার অ্যাসিডিটির সমস্যা হবে। আপনার এই যে অতিরিক্ত আপনার খাবার যদি আপনি অনেকক্ষণ যদি গ্যাপিং এর পর আপনি খাবার খাচ্ছেন, সেখান থেকে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হতে পারে। যার জন্য আমরা বারে বারে বলি যে খালি পেটে থাকা কিন্তু একদমই চলবে না। আপনি হয়তো এখন কাজের জন্য বা আপনার সময় হচ্ছে না, হোয়াট এভার, যেটাই রিজন হোক, আপনি অনেকক্ষণ না খেয়ে থাকছেন, তারপর হঠাৎ করে আপনি যখন খাওয়া দাওয়া করছেন, তখন আমরা কি করি, আমরা হঠাৎ করে যখন খেতে বসি, তখন অনেক কিছু নিয়ে আমরা খেতে বসি, কারণ তখন আমাদের দুটো খিদে থাকে, একটা চোখের খিদে আর একটা হচ্ছে সত্যি আমাদের খিদে পেয়েছে। তো তার জন্য খাবারের কোয়ান্টিটিটা হিউজ হয়ে যায়। যখন অনেকক্ষণ খালি পেট থাকার পর আপনি হঠাৎ করে এতটা খাবার খাবেন, তখন সেটা আপনার প্রত্যেকটা অর্গানের উপর গিয়ে হঠাৎ করে একটা প্রেশার ক্রিয়েট করবে, কারণ এতক্ষণ অর্গানগুলো চুপচাপ বসেছিল, কোনো কাজ নেই ওদের।
খাবারকে হজম করতে হচ্ছে না বা স্টোর করতে হচ্ছে না বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে হচ্ছে না। এবার আপনি যখন অনেকটা হিউজ আপনি যখন তাকে প্রেশার দেবেন তখন তার কাজের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে, দুর্বল হয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনার ইনডাইজেশনের সমস্যা আপনার সৃষ্টি হবে। বা এই যে আলসারেশনের যে সমস্যা হয়, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার আমরা যেটাকে বলে থাকি, আমাদের পেটের মধ্যে অ্যালকালাইন আর অ্যাসিড দুটোই কিন্তু আমাদের উৎপন্ন হয়, মানে ক্ষার আর অ্যাসিড দুটোই কিন্তু উৎপন্ন হয়। যদি অতিরিক্ত পরিমাণ আপনার অ্যাসিড সিক্রেশন হয়, যদি অতিরিক্ত পরিমাণ আপনার অ্যাসিড যদি আপনার তৈরি হয় পেটের মধ্যে, সেগুলো কিন্তু আপনার যে খাদ্যনালী যেটা রয়েছে, যেটাকে আমরা জিআই ট্র্যাক্ট বলে থাকি, সেই খাদ্যনালীর মধ্যে কিন্তু জায়গাটাকে নষ্ট করে দিতে পারে। যেটা হয় অ্যাসিড পড়লে জায়গাটা পুড়ে যাবে, ঘা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেরকম ভাবে আপনার অর্গানগুলোর যে সেলগুলো রয়েছে, যে কোষ রয়েছে বা যে দেয়ালটা রয়েছে, সেটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। আপনার খাদ্যনালীর মধ্যে সেখানে গিয়ে আমরা কোথাও ছড়ে গেলে যেরকম হয় না যে আপনার ওই জায়গা থেকে স্কিনটা উঠে যাচ্ছে, ওরকম একটা আপনার লিশন তৈরি হয়ে যেতে পারে, সেখানে আপনার কিন্তু ফুটো অবধি হয়ে যেতে পারে, আপনার গ্যাস্ট্রিক পাইপের মধ্যে কিন্তু ফুটো অবধি হয়ে যেতে পারে। তো তার জন্য একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কি খাবেন বা কতটা খাবেন, কখন খাবেন, সেগুলো সবটাই কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে। খালি পেটে অনেকক্ষণ ধরে থাকার পর হঠাৎ করেই আপনি কোনো আমরা কি করি বেসিক্যালি ভাত রুটি দিয়ে খাবার শুরু করি, একদমই না। আপনি প্রথম কোনো লিকুইড ডায়েট দিয়ে শুরু করুন, তারপর আপনি সেমি সলিড, তারপর সলিড, এরকম ভাবে আপনার খাবারটা হবে। আপনি খালি পেটে আছেন, হঠাৎ করে এক থালা ভাত নিয়ে বসে পড়লেন, ওরকম ভাবে আপনি করবেন না। আগে আপনি কোনো শরবত জাতীয় কিছু খেতে পারেন, তারপর আপনি সেমি লিকুইড ফর্ম সুজি বা ওটস এরকম জাতীয় কিছু আপনি খেতে পারেন, তারপরের খাবারটা আপনি আপনার লার্জ কোয়ান্টিটির যে খাবার সেটা আপনি খাবেন। তো খাওয়া দাওয়ার দিকে একটু আপনাকে যত্নশীল হতে হবে। আর এছাড়া আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যাদের অলরেডি পেটের সমস্যা রয়েছে, যে আপনাদের অল্পতেই গ্যাস অম্বলের সমস্যা হয়ে যাচ্ছে, খাবার একদম পরেই শুতে চলে যাবেন না। অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর শুতে যাবেন। ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি একটুখানি ঘরের কাজকর্ম থাকলে আপনি সেটা করুন, যদি কোনো কাজ না থাকে একটু আপনি ওয়াক করুন, খাওয়ার পর হাঁটা খুব ভালো, সেটা আপনি করতে পারেন। অ্যাটলিস্ট ওই সময়টার মধ্যে আপনি কোনো ধরনের টিভি দেখা, মোবাইল ঘাটাঘাটি করা, ল্যাপটপ, কম্পিউটার এগুলো করবেন না। এতে একটা লাভ কি হবে যে আপনার ঘুমটা আপনার ঠিকঠাক ভাবে হবে বা ঘুমের ব্যাঘাত ঘটবে না, তাড়াতাড়ি ঘুম আসবে। আর খাবার একদম পরে আপনি যদি শুয়ে যান, তাহলে আপনার খাওয়া দাওয়াটা আপনার পেটের ভেতর যাওয়ার পর সেটা আপনার সুপাইন পজিশন হয়ে যায়, মানে আপনি শুয়ে পড়লেন মানে এরকম প্যারালাল হয়ে যাবে। তো তখন খাবারটা হজম হতে আপনার টাইম বেশি লাগবে। তো তার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা একটু সময় দেবেন, তারপর আপনি শুতে যান, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আর চেষ্টা করবেন আপনার যে ডিনারটা হবে সেটা হবে একদম স্মল, ছোট কোয়ান্টিটির। আপনার ব্রেকফাস্টটা হবে হিউজ, তার থেকে কম হবে লাঞ্চ, তার থেকে কম হবে আপনার ডিনার। কিন্তু আমরা বেসিক্যালি তার উল্টোটা করি, আমরা হালকা একটা ব্রেকফাস্ট করি, রাত্রিবেলা খাওয়া দাওয়াটা খুব বেশি করে করি, কিন্তু সেটা একদমই ভুল। তার উল্টোটা হবে, ব্রেকফাস্ট আপনি অনেকটা ব্রেকফাস্ট করুন, তার থেকে কম লাঞ্চ হবে, তার থেকে কম আপনার ডিনার হবে। আর ডিনারটা চেষ্টা করবেন রাত 8টার মধ্যে যদি আপনি করতে পারেন, আর 10টায় আপনি বিছানায় যান, অনেকটা টাইম আপনি পাবেন, ইনডাইজেশনের প্রবলেম আপনার হবে না, খাবারটা সঠিকভাবে হজম হবে, আপনার যে নিউট্রিশনটা, যে খাবারের পুষ্টিটা, সেটা আপনার গায়ে লাগবে। একদম ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছেন যে কিভাবে আমরা আমাদের লাইফস্টাইল বা আমাদের খাদ্যটা কিভাবে মেনটেন করব। সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে মনে হয় আমরা ভালোই থাকি। অবশ্যই একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা বলুন কি সমস্যা? আমার না মানে খিদেটা খুব কম হচ্ছে, বয়স আমার 45। আচ্ছা আমি ফিল্ড ওয়ার্ক করি, কিন্তু আমার খিদেটা সেরকম ভাবে হয় না, আমার অল্পতেই মনে হয় পেট প্রচন্ড ভরে গেছে, অনেকক্ষণ খিদে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার প্রত্যেকদিন পেট পরিষ্কার হয়? হ্যাঁ সকালে পরিষ্কার হয়। আচ্ছা, তো তাহলে তো আপনার যদি খিদে না পায় তো সেটা তো আপনার ঠিক নয়। আপনার যদি ঠিকঠাক পেট পরিষ্কার হয় অবশ্যই আপনার খিদে পাবে। এবার আপনার যেটা সমস্যা হচ্ছে যে আপনি অল্প খেলে আপনার পেটটা মনে হচ্ছে ভরে থাকছে, তাই তো? হ্যাঁ প্রচন্ড ভরে যাচ্ছে মনে হচ্ছে, আমার খেতে ইচ্ছা হচ্ছে। তো সেটাও কিন্তু আপনার একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যা, যে আপনি অল্প খাচ্ছেন তারপর আপনার পেটটা আপনার ভরে থাকছে, যেটাকে আমরা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন বলে থাকি। তো তার জন্য আপনাকে বলবো যে আপনি খাওয়া দাওয়া যখনই করবেন আপনি বারে বারে খান, অল্প করে খান। আমরা 4 বার সারাদিনে খাওয়া দাওয়া করি, আপনি সেটাকে 6 বারে খান, মানে আপনার লাঞ্চ আর ডিনার সেটাকে আপনি ডিভাইড করে আপনি খান। আর ভালো করে খাবারটাকে চিবিয়ে খাবেন আপনি, তাহলে দেখবেন যে আপনার খাবারটা হজম হতে
তাড়াতাড়ি হবে, ইজিলি আপনার খাবারটা হজম হবে। একটুখানি আপনি গরম জল খাওয়া শুরু করুন এখন থেকে, একটুখানি ঈষদুষ্ণ গরম জল খান। সারাদিন যে জলটা খাবেন হালকা হালকা গরম জল আপনি খান, আর মাঝে মধ্যে একটু ডাবের জল বা আখের রস, একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে খাওয়া, এই জিনিসগুলো আপনি করুন। দেখবেন আপনার এই যে পেটের সমস্যা যেগুলো হচ্ছে, যে আপনার খাবার রুচি হচ্ছে না বা খিদে হচ্ছে না, সেটা কিন্তু আপনার দেখবেন অনেকটা তাড়াতাড়ি আপনার ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর আপনি বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। এই মাসের 23 তারিখে আমাদের বর্ধমানে চেম্বার হবে, সেখানে আমি থাকবো। আপনি আপাতত আপনাকে সেটা আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আপনাকে বলে দেবে। আপাতত আমি আপনাকে যেটুকু বললাম, আগে আপনি আজকে থেকে এই জিনিসটা শুরু করুন। যদি আপনার এর মধ্যে ভালো হয়ে যায় খুব ভালো, যদি আপনি দেখছেন যে না তারপরও আপনার সমস্যা থেকে যাচ্ছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, ওরা আপনাকে বলে দেবে যে কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন, সব আপনাকে বলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডামকে 23 কিন্তু পেয়ে যাচ্ছে, আগস্ট মাসে কিন্তু আপনারা 23 এন ভট্টাচার্যকে পাচ্ছেন, অর্থাৎ ম্যাডাম আজকে যিনি আমাদের গেস্ট ডক্টর। আমরা আবার একটু আলোচনা ফিরবো। ম্যাডাম, আমরা এই যে আসলে আমাদের মানে জিভের স্বাদ, এই জিনিসটা আমাদের কাছে ভীষণ যে কোনো একটু রসনা তৃপ্তির জন্য আমরা কিন্তু বিভিন্ন খাবারকে খুব সুন্দরভাবে আরামে খাই। বিভিন্ন জায়গায় ফাস্টফুড জাতীয় থেকে শুরু করে বিভিন্ন এখন যেই খাবারের মানে খাদ্যের এখন শেষ নেই, সেগুলোকে হয়তো খেয়ে নিই, ভক্ষণ করি, আরামে আনন্দে উচ্ছলতা করি, কিন্তু সেটা আমরা কতটা হজম করতে অনেক সময় পারি না। কি হয়, সকালে উঠে একটু টক জল, যেটা হলো একটু অম্বল টাইপের হচ্ছে, প্রতিদিনকার লাইফস্টাইলে মনে হয় এটাই আমাদের একটা নিত্য নৈমিত্য, তাও সেই খাবারটাই কিন্তু আবার খাচ্ছি প্রতিদিনকার লাইফে। একটু আপনি যদি সেই অ্যাডভাইসটা একটু দেন আমাদের। দেখুন, অ্যাকচুয়ালি না আমাদের এটাই হচ্ছে প্রবলেম, যে আমরা আমাদের জিভের স্বাদের জন্য, আমাদের জাস্ট 6 ইঞ্চি জিভের সাইজ, তো তার স্বাদের জন্য আমরা সব ধরনের খাবার আমরা প্রত্যেকদিন খাচ্ছি বা খেতে চাইছি। যে আজকে একটু পিৎজা, কালকে বার্গার, তারপর দিন ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে দিন রোল, চাউমিন, বিরিয়ানি, এগুলো চলতেই থাকছে আমাদের। কিন্তু এই যে আমাদের টেস্ট বার্ডস গুলো যেগুলো আমাদের রয়েছে জিভের মধ্যে, যেটার জন্য আমরা স্বাদ বুঝতে পারি, আপনারা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা টেস্ট বার্ড অনুযায়ী, মানে আপনার সামনের দিকে যে টেস্ট বার্ড রয়েছে তার মধ্যে একটা টেস্ট পাবেন আপনি, মিডলে একটা, তারপরে একটা, প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে ভাগ করা আছে, অম্ল, মধুর, কটু, তিক্ত, কষায়, এরকম ভাবে আপনার এক একটা পার্টে কিন্তু এক একটা টেস্ট আপনি ফিল করতে পারবেন। তো এবার এই যে খাওয়া দাওয়ার জন্য আমাদের প্রবলেমটা গিয়ে কোথায় হয়, আমাদের পেটের মধ্যে গিয়ে সমস্যাটা হচ্ছে। আপনার মন চাইছে আজকে একটু পিৎজা খাবো, বা টেস্টলেস মুখ হয়ে আছে তাই একটু আজকে বিরিয়ানি খাবো, এই জিনিসটা করার পরে কি হচ্ছে, সেটা আপনার পেটের মধ্যে গিয়ে আপনার সমস্যার সৃষ্টি করছে। অবশ্যই খাবেন, কেন খাওয়া দাওয়া করবেন না? এত খাবারের দোকান রয়েছে, এগুলো তো চলতে হবে, সেগুলো তো আমাদের জন্যই চলবে। অবশ্যই খাওয়া দাওয়া করবেন, কিন্তু তারও একটা লিমিটেশন রয়েছে। আপনি মাসে 1 দিন 2 দিন আপনি খাচ্ছেন, সেটা আপনার জন্য খারাপ হবে না। যেটা অনেকেই যারা জিম করে, অনেকেরই দেখবেন যে সপ্তাহের মধ্যে 6 দিন এক ধরনের খাবার খাচ্ছে, একদিন সেটা চিট ডে, সেদিন ওরা অন্যান্য ধরনের খাওয়া দাওয়া খাচ্ছে। তো সেরকমই আপনি মাসের মধ্যে 1 দিন 2 দিন আপনি আপনার জন্য চিট ডে বার করুন, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি সেই চিট ডেটা আপনার সপ্তাহের 7 দিনের মধ্যে 4 দিন 5 দিনই চলে, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। একদম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন, কোথা থেকে বলছেন? আমি শেয়ারবাজার থেকে বলছি। আচ্ছা, বলুন সমস্যাটা বলুন। আমার খাওয়া তোমার পেটটা বাইরে থেকে, আমি ম্যামকে জিজ্ঞেস করতে যাই, আমি সকাল থেকে গরম জল খেতে পারবো সকাল থেকে? হ্যাঁ, আমার অবশ্যই আপনি খেতে পারবেন। দেখুন, গরম জলটা কি বলুন, আপনার যে খাবারের যে ডাইজেশনের যে প্রক্রিয়াটা, হজমের যে প্রক্রিয়াটা, সেটাকে সঠিক করে। আর সেটা আপনার গরম জল, আপনি সারাদিন যতটাই জল খাচ্ছেন, 3 লিটার 3.5 লিটার যতটাই আপনি জল খান, সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল খেতে পারবেন, তাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অনেকেরই এটা প্রবলেম থাকে যে গরম জল খেলে হয়তো বডির টেম্পারেচার বেড়ে যাবে, বা গরম জল খেলে মাথা গরম হয়ে যাবে, এই হবে ওই হবে, এরকম কিছুই হবে না। আপনি সামান্য ঈষদুষ্ণ গরম জল, সারাদিন যে জলটা খাচ্ছেন তার মধ্যে সামান্য ঈষদুষ্ণ গরম জল খান, সেটা আপনি শুরু করে দেখুন। দেখবেন আপনার যে এই যে পেটের যত সমস্যা আছে তার অর্ধেক কিন্তু এতেই আপনার ঠিক হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনার পেটের সমস্যা ঠিক হবে না, আপনি গরম জলটা যদি রেগুলার খান, আপনার দেখবেন স্কিনও কিন্তু ভালো আছে। আমরা জানি যে স্কিনকে ভালো রাখার জন্য বা নিজেকে হাইড্রেটেড রাখার জন্য জল পর্যাপ্ত পরিমাণ পান করা দরকার। সেটা যদি আপনি ঈষদুষ্ণ গরম জল খান, তাহলে দেখবেন আপনার স্কিনটা কিন্তু আরো বেশি গ্লো করছে, বা স্কিনটা আপনার ভালো থাকছে। তো চেষ্টা করুন একটু আপনার সারাদিন যে জলটা খাবেন, সেটা একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার।
একদম। আমরা অবশ্যই তার আগে একটু বলে নেবো, আলোচনা হয়তো ফিরবই, তার আগে জানিয়ে দিচ্ছি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে তারা কিন্তু রয়েছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, সেটা কিন্তু 21/8/25 পাচ্ছেন। 21 তারিখে, সামনে কিন্তু 21 তারিখে পাচ্ছেন। বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন এবং 22/8/25 রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন এবং 22/8/5 কিন্তু ক্যানিংয়ে ডক্টর আর দেখে পাচ্ছেন এবং মালদহে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টর থাকছেন, সেটা কিন্তু 23/8/25। এছাড়া বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 23/8/25 কিন্তু বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন অবশ্যই। এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। নিউ আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 24/8/25 অর্থাৎ 24 তারিখ আপনারা কিন্তু পাচ্ছেন। এই ডেটগুলো আপনারা কিন্তু একটু নোট করে রাখুন এবং হেল্পিং নাম্বার তো রয়েছে, তার মাধ্যমে আরো ডিটেলসটা জেনে নিন। এবং দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন অর্থাৎ 24/8/25। এছাড়া কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন। কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকছেন। বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন এবং হেরিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন। মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 27/8/25 27/8/25 কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, তাকে কিন্তু পেয়ে যাচ্ছেন 27/8/25 মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য। এবং হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, খড়গপুরেও কিন্তু 30/8/25 পাচ্ছেন, অর্থাৎ আগস্ট মাস জুড়ে কিন্তু এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ডক্টরকে পাচ্ছেন অবশ্যই আপনারা। এবং সেটা কিন্তু 30/8/25 খড়গপুরে। এবং শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 31/8/25 31 অর্থাৎ মাসের একদম শেষ দিন কিন্তু আপনারা 31/8/25 পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, সেটা কিন্তু জামশেদপুরে। এবং আরেক জায়গায় পাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন। বাঁকুড়াতে ডক্টর এ হালদার থাকছেন। আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন এবং আসানসোলে ডক্টর বি শর্মা থাকছেন, সেটা কিন্তু 6/9/25। এবং আগরতলাতে ডক্টর বি শর্মা থাকছেন, সেটাও কিন্তু 14/9/25। এবং শিলচরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, সেটা কিন্তু 14/9/25 শিলচরে আপনারা পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন শিলচরে 14/9/25। এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকছেন এবং ডিব্রুগড়ে থাকছে 15/9/25, সেটা কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন। এবং ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকছেন এবং দিল্লিতে থাকছেন 16/9/25 ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আপনাদের শিডিউলটা জানিয়ে দিলাম। আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু এনবিপির প্রত্যেকটি ডক্টররা থাকছেন এবং আপনাদের স্পেসিফিকভাবে আমরা কিন্তু জানিয়ে দিলাম কোন ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাচ্ছেন, কোন দিন কোথায়, এবং টাইমিংগুলো আপনাদের আমরা জানিয়ে দিলাম। এবং অবশ্যই কিন্তু আপনারা আরও বিশদভাবে জানার জন্য কিন্তু আপনারা কিন্তু যে হেল্পিং নাম্বার দুটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে ডিটেলসটা আপনি জানতে পাচ্ছেন আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে এবং ডাক্তারবাবুরা কবে আসছেন, এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেই চিকিৎসালয়ের রিপোর্টসগুলো অবশ্যই কিন্তু ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। প্রেসক্রিপশন রিপোর্ট যেগুলো করেছেন, যে রিপোর্টসগুলো টেস্ট করেছেন, সেগুলো কিন্তু একটু সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটু সুস্থ সুন্দর এবং জীবন পাচ্ছেন অবশ্যই। আর আরেকটু আমি বলে দিচ্ছি, যেটা হলো আপনার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোমবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন এবং শুক্রবারে ডক্টর এন ভট্টাচার্য, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, মধ্যমগ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রত্যেক শুক্রবারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আর সোমবারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এছাড়া অন্যান্য ডক্টররাও থাকেন অবশ্যই। আর আপনাদের জানিয়ে দেবো যে উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে পাচ্ছেন, আপনাদের সেটাও জানিয়ে দিলাম। এবং বেলুড়ে পাচ্ছেন চেম্বার, খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, এছাড়া হাওড়া শিবপুরে পাচ্ছেন চেম্বার, তেমনই কিন্তু আপনারা বাল্টিগুড়িতে পাচ্ছেন, বাল্টিগুড়ি বাজার দাসনগরেও কিন্তু চেম্বার পাচ্ছেন। ডিটেলসটা আপনাদের জানিয়ে দিলাম। আর আমতলা
আগরতলাতে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই সেটা কিন্তু সবকিছু জানার জন্য কিন্তু দুটি ফোন নাম্বার রয়েছে, আমি তো জানিয়ে দিচ্ছি, আর এই ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আরও সেটা বিশদভাবে জেনে নিন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ম্যাডাম, যেটা কিন্তু যে এই যে আপনি যে বললেন খুব সুন্দরভাবে যে আমাদের গ্যাস অম্বল অ্যাসিড দীর্ঘদিন ধরে যারা পুষছেন, যারা হয়তো বাইরে থেকে একটু মাঝে সাঝে অ্যান্টাসিড কিনছেন বা প্রতিদিন সেটা একটা মানে রেগুলার লাইফ চালাচ্ছেন, এই যে সেটাকে পুষতে পুষতে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে, আমাদের শরীরে কতটা সেটা ক্ষতি করতে পারে আমরা জানবো সেই বিষয়ে। দেখুন, এখন আমরা প্রত্যেকেই খুব নিউজ নিয়ে খুব আপডেট, সেটা আপনি টিভিতে দেখুন বা আপনার মোবাইলে দেখুন, তো দেখবেন যে কিছু কিছু মেডিসিনকে অলরেডি ব্যান করা হয়ে গেছে। যেই মেডিসিনগুলো হয়তো আপনাদের বাড়িতে বা হয়তো আমার বাড়িতেও রেগুলারলি কেউ না কেউ সেগুলো ইউজ করছিল, সেগুলো কিন্তু অলরেডি ব্যান করা হয়ে গেছে মেডিসিনগুলো। এরকম আরও কিছু মেডিসিনও কিন্তু এখন খুব তাড়াতাড়ি আরও ব্যান করা হবে। এবার কেন ব্যান করা হচ্ছে মেডিসিনগুলো? দুটো কারণ মেডিসিনে এই জেনারেশনগুলো চেঞ্জ হতে থাকে, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এরকমভাবে জেনারেশন ওয়াইজ মেডিসিনগুলো চেঞ্জ হতে থাকে। কারণ একটা মেডিসিন আপনার বডিতে অনেক দিন ধরে যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু তার যে কর্মক্ষমতাটা আপনার শরীরের মধ্যে সেটা কিন্তু কমে যায়, যার জন্য সেই জেনারেশন ওয়াইজ মেডিসিনগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, মলিকিউলার চেঞ্জ হয় মেডিসিনের মধ্যে। আর একটা মেডিসিন আপনি অনেক ধরে খেতে খেতে সেটা আপনার বডি অ্যাডাপ্ট করে নেয়, তারপরে আপনার কিন্তু ওই সমস্যার সমাধানের জন্য ওই মেডিসিনটার কোনো রকম ভাবেই কিন্তু আপনার শরীরে কাজ করে না। এইবার আপনি যে রেগুলার একটা মেডিসিন খাচ্ছেন, আমি এরকম অনেককে দেখেছি যে এটা একটা ম্যানিয়ার মতো, যে আমাকে সকালে উঠে মেডিসিনটা খেতে হবে, বা একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেল স্যাচেট কেটে জলের মধ্যে গুলে খেতে হবে, সেটা একটা ম্যানিয়া, যে ওটা না খেলে হয়তো আমার সমস্যা হবে বা বেড়ে যাবে, আমার বদহজমের সমস্যা হবে বা পেট খারাপ হয়ে যাবে, এটা একটা ম্যানিয়া হয়ে গেছে অনেকের এই জিনিসটা। তো এইটা থেকে প্রথমত আপনার নিজেকে কিন্তু বার করে নিয়ে আসতে হবে। খুব কঠিন কিন্তু কিছুই নয়, কারণ আপনি কিন্তু জন্ম থেকেই কিন্তু আপনি এই ওষুধগুলো খাচ্ছিলেন না। এমন নয় যে জন্মের সময় আপনি মায়ের বুকের দুধ খাচ্ছেন তার পাশাপাশি মেডিসিন খাচ্ছেন, এরকম কিন্তু হয়নি। আপনার এই প্র্যাকটিসগুলো কিন্তু শুরু হয়েছে যখন আপনি নিজে থেকে নির্বাচন করছেন যে আমি এইটা খাবো, ওইটা খাবো না, এইটা লাগবে, ওইটা লাগবে না, তখন থেকে কিন্তু আপনার এই সমস্যাগুলোর শুরুয়াত। খুব কম কেসেসে দেখা যায় যে একদম খুব ছোট বাচ্চাদের এরকম পেটের প্রবলেম হয়। নিউনেটাল জন্ডিস অনেক বাচ্চাদের ক্ষেত্রেই হয়, যেখানে লিভারটা একটু এফেক্টেড থাকে। পরবর্তী সময়ে সেটা কিন্তু আপনার পরিচর্যার উপর কিন্তু সেটা ডিপেন্ড করে, তারপর কিন্তু সেটা ঠিক হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে। এবার কিছুটা জেনেটিক থাকে, অনেকের মা বাবা দুজনের ক্ষেত্রে হয়তো কনস্টিপেশনের সমস্যা রয়েছে, সেটা বাচ্চাদের মধ্যে আসতে পারে, বা কিছু খুব কঠিন কিছু ক্রিটিক্যাল ডিজিজ হয়তো মা বাবার পেটের সমস্যা রয়েছে, সেটা বাচ্চাদের মধ্যে আসতে পারে, সেটা খুব রেয়ার ডিজিজ। কিন্তু এই যে গ্যাস অম্বলের যে সমস্যাটা, যেটা খুব জেনারেল আমাদের কাছে এখন প্রত্যেকের ঘরে ঘরে হয়তো যতটা সুগার প্রেশারের পেশেন্ট রয়েছে তার থেকে বেশি হয়তো এই গ্যাস অম্বলের পেশেন্টরা রয়েছেন। তো যারা ভাবছেন যে এটা রোজ উঠে আমাকে সকালে মেডিসিন খেতে হবে বা কিছু হেভি খাওয়া দাওয়ার পর মেডিসিন নিতে হবে, সেই জিনিসটা থেকে আগে আপনাদের মাথা থেকে এই জিনিসটাকে বার করতে হবে যে এরকম ব্যাপারটা মোটেই নয়। আপনার সিস্টেমটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এখন আপনার সিস্টেমটা খারাপ হয়ে গেছে, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, ব্লোটিং হচ্ছে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন হয়ে থাকছে, তো এই সিস্টেমটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। আপনি আপনার যে খাদ্যনালী যেটা রয়েছে, যেটা আমাদের মুখ থেকে শুরু হচ্ছে আর আমাদের একদম অ্যানাস পর্যন্ত রয়েছে, আগে সেটাকে ক্লিন করতে হবে, সেটার সিস্টেমটাকে ঠিক করতে হবে। তাহলে কিন্তু আপনার এই রেগুলার মেডিসিনের যে ফান্ডাটা সেটার প্রয়োজন হবে না। তো তার জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে একটাই কথা বলি বারে বারে, যে আপনার পেটের যে কোনো সমস্যা তার জন্য কিন্তু আপনাকে আয়ুর্বেদের হাতই ধরতে হবে। অন্য কোনো প্যাথিতে কিন্তু আপনি তার ট্রিটমেন্ট করে ফ্রুটফুল রেজাল্ট পাবেন না। হয়তো আপনি ভাবছেন যে আমি তো মেডিসিন খাচ্ছি, ভালো আছে, কিন্তু এটা তো নর্মাল নয়। ওষুধ খেয়ে তো জন্মগ্রহণ হয়নি, তো আপনার মৃত্যু পর্যন্ত ওষুধটা কেন চলবে? তো সেই ওষুধটাকে ছাড়তে হবে, তার জন্য আপনার সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে। আর এর জন্য আপনার একমাত্র উপায় হচ্ছে আয়ুর্বেদ। আপনাকে আয়ুর্বেদ ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, আর সেটা আমি বলবো আপনি যদি এনবিপির হাত ধরেন আরো আপনার জন্য সেটা তাড়াতাড়ি হবে আপনার এই প্রসেসটা। কারণ অনেক জায়গাতেই ট্রিটমেন্ট হয়, কিন্তু সঠিকভাবে আপনার গাইডলাইন্সের অভাবের জন্য কিন্তু আপনি অনেকটা জায়গা থেকে আপনি সেরকম রেজাল্ট পাচ্ছেন না। শুধুমাত্র এক গাদা ওষুধ খেতে হবে না, আপনাকে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আমি যদি 60% একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিই, 40% আমি পেশেন্টের উপর ছাড়ি যে এই কাজটা আপনাকে করতে হবে, আমি এইটা বারণ করবো, আপনি এটা করবেন না, এটা আমি আপনাকে খেতে বলবো, এটা খেতে হবে। তো 40% দায়িত্ব কিন্তু আপনার, 60% আমার দায়িত্ব, সেটা আমি করে নেব। তো আপনার দায়িত্বটাও কিন্তু
কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার ট্রিটমেন্টটা সঠিকভাবে হবে, ট্রিটমেন্টের রেজাল্ট আপনি ভালোভাবে বুঝতে পারবেন আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। আর এই পেটের সমস্যা নিয়ে তো আমি বলবো কোনো চিন্তারই বিষয় নেই। যাদের এই সমস্যাটা নেই তাদেরকে বলবো এখন থেকে একটু সচেতন হতে হবে, সব খাওয়া দাওয়া করবেন কিন্তু লিমিটের মধ্যে। আর যাদের অলরেডি প্রবলেম রয়েছে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু ফোন করে যোগাযোগ করুন, ওই মেডিসিনগুলোকে ছুঁড়ে ফেলে দিন আর একটু সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করুন। একদম ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে যারা গ্যাস অম্ল অ্যাসিডে অনেক দিন ধরে ভুক্তভোগী বা হচ্ছেন তাদের কিন্তু একটা কনস্টিপেশনের সমস্যা চলে আসে। আমরা সেটা একটু জানবো, সেটা কতটা আবার আরেকটা রোগকে কি আমন্ত্রণ জানায়? দীর্ঘদিন ধরে গ্যাস অম্ল অ্যাসিডের ভুক্তভোগীরা অনেক সময় আমরা শুনি যে কনস্টিপেশন বা ঠিক মতন পটি ক্লিয়ার না হলে এই সমস্যাটা আসতে পারে, আপনি কি অ্যাডভাইস দেবেন? শুধুমাত্র কনস্টিপেশন নয়, আপনার যদি এরকম অ্যাসিডিটি বা আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, সেখান থেকে আপনার ইররেগুলার বাউল মুভমেন্ট হয়, মানে কখনো কনস্টিপেশন হচ্ছে কখনো লুজ মোশন হচ্ছে, তো আপনার যদি খুব অনেক দিন ধরে এরকম লুজ মোশন বা আপনার কনস্টিপেশন থাকে তাহলে কিন্তু এটা আপনার একটা সময় পরে গিয়ে কিন্তু আপনার পাইলস বা ফিশার ফিস্টুলা এর আকারও কিন্তু ধারণ করতে পারে। তো তার জন্য আপনার একটুখানি কিন্তু ওই যে আগে যেটা বললাম যে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই মেডিসিনগুলোর থেকে এই যে সাইড এফেক্টটা হচ্ছে সেটা কিন্তু আরেকটা নতুন রোগকে আপনার কিন্তু একটা আহ্বান জানাতে পারে, সেই জায়গাটা যাতে না হয় তার জন্য একটুখানি খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল করা। আর একটু চিন্তা করতে হবে যে এই যে আমি মেডিসিনটা খাচ্ছি বা আমাকে যে ডাক্তারবাবু বললো যে সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে বা এটাই এর ট্রিটমেন্ট, আদৌ কি তাই? একটু নিজেকে প্রশ্ন করতে হবে। আর যে মেডিসিন নিয়ে আপনি খাচ্ছেন সেটা একটু নিজে থেকে, এখন তো আমি বললাম সবাই এখন খুব অ্যাডভান্স, হাতে প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, একটু গুগলে করে দেখবেন যে মেডিসিনটা আদৌ কতটা ভালো, তার কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা বা কি, একটু নিজেরা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় আমরা এখন রয়েছি। আচ্ছা ম্যাডাম, আরেকটি জিজ্ঞাসা, এই যে অনেক সময় দেখা যায় যে আমাদের যে আপনি যেটা বললেন খাদ্যনালী বা খাদ্যের সেই জায়গাটা ঠিক মতো ক্লিয়ার, বা এই যে প্যানক্রিয়াস সেটার ভূমিকা কি বা এটার ক্ষেত্রে কতটা এফেক্ট হতে পারে আমাদের, সেই একটু জানবো আমরা এই ব্যাপারে। প্যানক্রিয়াস দেখুন একটি খুব ছোট্ট একটি অর্গান, একটা থলির মতো একটা অর্গান। এবার প্যানক্রিয়াসের মেইন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইনসুলিন সরবরাহ করা। ইনসুলিন একটি হরমোন, ইটসেলফ এটা একটা হরমোন, সেটা আমাদের প্যানক্রিয়াসের একটা পার্টিকুলার জায়গা থেকে সেখান থেকে ইনসুলিনটা আমাদের শরীরের মধ্যে ছড়ায়। সেই ইনসুলিনটা আমাদের শরীরে যে সুগার স্পাইক সেটাকে রেগুলেট করে। দেখুন সুগার লেভেল প্রত্যেকের শরীরে আমাদের রয়েছে, আমরা যে খাওয়া দাওয়া করছি অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট থেকেও কিন্তু সুগার নতুন করে কিন্তু তৈরি হয়। আর সুগার যদি আপনি এক্সট্রা ভাবে খাচ্ছেন সেটা তো আপনার শরীরে থাকবেই। তো সুগার প্রত্যেকের শরীরে রয়েছে। এবার কাদের ডায়াবেটিসের সমস্যা হচ্ছে? যাদের শরীরে ইনসুলিনের মাত্রা কম। ইনসুলিনের মাত্রা যদি বেশি থাকে আপনার শরীরে সুগারের মাত্রাটা কম থাকবে, যদি আপনার ইনসুলিন কম থাকে সুগারের মাত্রাটা বেশি থাকবে। এইটুকুই হচ্ছে গল্পটা। এবার সুগার আমাদের প্রত্যেকের শরীরেই রয়েছে। এবার ইনসুলিন যদি কম থাকে তাহলে সেখানে আপনার ডায়াবেটিস মেলাইটিসের মতো সমস্যা আসছে। ইনসুলিন যদি আপনার সঠিক জায়গায় থাকে তাহলে সেটা আপনার শরীরের মধ্যে একটা লেভেল একটা আপনার বজায় রাখবে। তো প্যানক্রিয়াসের কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে সাপ্লাই করা, যেটা একটা হরমোন। প্রত্যেকটা অর্গানের ছোট ছোট প্রত্যেকটারই কাজ রয়েছে। এই যে অ্যাপেন্ডিক্স একটি অর্গান, প্রত্যেক বলে তার কোনো দরকার নেই, কেটে বাদ দিয়ে দিলে হয়, তো অবশ্যই তার দরকার রয়েছে। অ্যাপেন্ডিক্সের দরকার আমাদের শরীরের মধ্যে রয়েছে বলেই অর্গানটা আমাদের শরীরে আছে। বা গল ব্লাডার, অনেকেই ভাবে গল ব্লাডারের স্টোন সেটা বার করে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু গল ব্লাডারও আমাদের শরীরের মধ্যে প্রয়োজন রয়েছে, কারণ এক একটা অর্গান একটা একটার সাথে কিন্তু যুক্ত রয়েছে। আপনি যদি কখনো আপনার জিআই ট্র্যাক্টের ছবি দেখেন আপনার গুগলের মধ্যে, আপনি দেখবেন যে প্রত্যেকটা অর্গান একটা একটার সাথে কিন্তু জড়িত রয়েছে। এক একটা ধাপ পেরিয়ে আসতে হয় প্রত্যেকটা অর্গানকে। আপনি যখন খাবার খাচ্ছেন এমন না যে আপনি খাবার খেলেন সেট করে ওটা আপনার স্টমাকের মধ্যে চলে গেল তারপর সেটা আপনার বেরিয়ে গেল, ওরকম কিন্তু হয় না। সেটা আপনার মুখের থেকে আগে আপনার লিভার, প্যানক্রিয়াস, আপনার অ্যাপেন্ডিক্স, আপনার ইন্টেস্টাইন প্রত্যেকটা অতিবাহিত হয়ে তারপর কিন্তু আপনার স্টুল হিসাবে বেরোচ্ছে। তো তার জন্য আপনার প্রত্যেকটা অর্গানেরই কোনো না কোনো একটা কাজ রয়েছে। হতে পারে স্টমাকে আপনার লিভারের কাজটা অনেক বড় কিন্তু গল ব্লাডারের কাজটা ছোট, কিন্তু সেই ছোট কাজটার জন্য সেই ছোট অর্গানটারও কিন্তু প্রয়োজন রয়েছে। তো প্রত্যেকটা অর্গানেরই আমাদের শরীরে প্রয়োজন রয়েছে। অহেতুক আপনার কোনো একটা রোগ হলো তার জন্য কেটে বাদ দিয়ে দিতে হবে, সেটা চিন্তা ভাবনা করার আগে চিন্তা করবেন যে হয়তো আপনার এই সমস্যাটা মেডিসিনের মাধ্যমেও ঠিক হতে পারে।
আগে আপনি সেটা ট্রাই করতেই পারেন যে মেডিসিন থেকে আপনার ঠিক হচ্ছে কিনা। যদি না হয় লাস্ট অপশন আপনার জন্য রয়েছে সার্জারি করা, সেটা আপনি করতেই পারেন। কিন্তু যদি আগেই সার্জারি করে নিচ্ছেন তারপর কিন্তু আর মেডিসিন কোনো কাজ করতে পারবে না। আপনি দেখবেন যে আপনার একটা অর্গানও চলে গেল, আর সেটা আর আপনার যেটা আপনার প্রবলেম হচ্ছিল সেটা আপনার ঠিক হলো না। একদম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বীরভূম থেকে বলছি। আচ্ছা বলুন, সমস্যাটা বলুন। বলছি আমার না একটু চুল পেকে যাচ্ছে প্রচন্ড। একটু বয়সটা বলবেন আপনার? 32। আপনার বাড়িতে এরকম কারো সমস্যা আছে যে খুব কম বয়সে চুল পেকে যাচ্ছে? না না, আমার বাবা মার তো কালো চুল, এখন আমার একটু পেকে গেছে। তো এটা কতদিন ধরে এই সমস্যাটা আপনার? মাস 3-4 দেখছি একটু বেশি হচ্ছে। তো কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এর জন্য? না না, আমি হেয়ার কালার লাগিয়ে দিয়েছিলাম। না, কালার লাগালে তো এটা তো ট্রিটমেন্ট হলো না, এটা তো হলো আপনি লুকিয়ে ফেললেন জিনিসটাকে। কালার করে চুলের সাদা রংটাকে লুকাতে হবে না, আগে আপনাকে সেটা জানতে হবে যে কেন আপনার চুলটা সাদা হচ্ছে। আপনি একটু আপনার একটা লিভার ফাংশন টেস্ট করান, ঠিক আছে? আপনি একটা রক্ত পরীক্ষা করুন, তার মধ্যে আপনি একটা LFT রিপোর্ট করান, লিভার ফাংশন টেস্ট। তার পাশাপাশি একটা IgE রিপোর্ট করান, যেটা একটা অ্যালার্জি রিপোর্ট। এই দুটো রিপোর্ট আপনি আপাতত করান। আর দেখুন, প্রত্যেকটারই একটা কারণ থাকে। আপনার যে চুল সাদা হচ্ছে, গ্রেইং অফ হেয়ার, তার একটা কারণ রয়েছে। আপনার লিভারের সমস্যা থাকলে চুল সাদা হতে পারে। যদি লিভারের সমস্যা আপনার না হয়, আপনার হরমোনাল ইমব্যালেন্স থেকে হতে পারে, বা এখন যে আমাদের এত যে দূষণ হচ্ছে বাতাসের মধ্যে, তার থেকে আপনার কিন্তু হতে পারে। তো কারণটা কি আগে সেটা বুঝতে হবে। তো আপনার নিজের মধ্যে কারণটা আছে কিনা সেটা আমরা আগে দেখব। তার জন্য আপনি লিভার ফাংশন টেস্ট করুন, LFT আর IgE রিপোর্ট করুন। আপনি বীরভূম থেকে ফোন করছেন, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন যে কবে কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। তার আগে অবশ্যই আপনি LFT আর IgE এই দুটো রিপোর্টটা অবশ্যই একটু করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এগুলো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাডাম আপনাদের বলে দিচ্ছে, কনসার্ন করিয়ে দিচ্ছেন, সচেতন করিয়ে দিচ্ছেন। তার কারণে এগুলো কি হয়, আমরা অনেক সময় নেগলেক্ট করি, কিন্তু একটু সামান্য থেকে অসামান্য জায়গায় চলে যায়। সেটা কি কি কারণে আমাদের নানান রকম স্কিনের সমস্যা হতে পারে, হেয়ারের সমস্যা হতে পারে, এবং শরীরের তো আমাদের বিভিন্ন অর্গান সব কিছু নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলে। ম্যাডামকে আবার একটু আলোচনা আমরা ফিরবো। এই যে ম্যাডাম আপনি বেশ সুন্দর করে বলছেন যে এই যে আমাদের মেটাবলিজম বা আমাদের শরীরের কি বলবো, আমাদের নিউট্রিশন বা কিসের মানে হজম ক্ষমতা, হজম শক্তিটাকে বৃদ্ধি করার জন্য কি বলবেন আপনি? দেখুন, আপনার হজম শক্তিকে বাড়ানোর জন্য কিছু করতে হবে না, খুব সিম্পল। আপনাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। প্রত্যেকদিন বেশি নয়, আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন। তার মধ্যে আপনি একটু যোগা, প্রাণায়াম করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। কিচ্ছু যদি না করতে পারেন আপনি, বা আপনি জানেন না সঠিক উপায় কি করে কি করতে হবে, একটু আপনি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, হাঁটুন। একটু আধা ঘন্টা সময় বার করুন, একটু হাঁটুন। এটা আপনাকে মেইনলি আপনাকে করতে হবে। খাবার খাওয়ার সময় একটু কনসেন্ট্রেশন রাখতে হবে। আমাদের যেটা অভ্যাস যে এখন আমরা টিভি দেখতে দেখতে খাবার খাই, তো কি খাচ্ছি কি না খাচ্ছি কিছুই বুঝতে পারলাম না, জাস্ট আমাদের থালায় খাবারটা রয়েছে, টিভি দেখছি হা করে আর খেয়ে যাচ্ছি কন্টিনিউ। বাচ্চাদের ক্ষেত্রেও যেটা এখন দেখা যায় যে বাচ্চাদের মোবাইল দিতে হবে, নয়তো ওরা খাবে না। সেই মোবাইলে কি বুঝতে পারছে, এই অভ্যাসটা তো আপনিই করেছেন। এটা কিন্তু শুধুমাত্র ওর যে খাবারটাকে হজম করছে না সেটা নয়, পরবর্তী সময় কিন্তু এর থেকে আরো অনেক ধরনের কিন্তু ডিজিজ আমরা দেখতে পাই। তো তার জন্য এই প্র্যাকটিস গুলোকে বাদ দিন। খাবারের সময় মনোযোগ দিয়ে আপনাকে খাবার খেতে হবে। আগে প্রত্যেকেই নিচে বসে খাওয়া দাওয়া করতো, ফ্লোরে বসে। আমিও খেয়েছি ছোট থাকতে, এখন ডাইনিং টেবিলে বসে খাই। আগে আমিও নিচে বসে, আমি ফ্লোরে আমরা বসে খেয়েছি। সেটা কেন? যাতে আপনার খাবারটা প্রপারলি যাতে আপনার হজম হয়। এখন আমরা ডাইনিং টেবিলে বসছি, কেউ খাটে বসে খাওয়া দাওয়া করছে, খেতে খেতে শুয়ে পড়ছে। তো এগুলোতে আপনার খাওয়া দাওয়াটার হজমটা কিন্তু ঠিকভাবে হবে না। আপনি যে খাচ্ছেন সেই নিউট্রিশনটা আপনার শরীরে মোটেও লাগবে না। আপনি যদি খাবারটাকে ভালো করে চিবিয়ে না খান, তাহলে আপনার খাবারটা হজম হতে অনেক টাইম লাগবে। প্লাস আপনার ইনডাইজেশনের প্রবলেম, যে খাবারটা হজম হচ্ছে না, সেটাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে। এই যে আপনার খাওয়ার সময়, মানে সেটা আমি ছোটবেলা থেকে আমি শুনেছি, আমার বাবা বলতো চব্য চস্য লেজ্জ পেয়, মানে আপনি চাবিয়ে খাবেন, আপনি সেটা মানে টেস্ট নিয়ে খাবেন, পান করে খাবেন। তো এরকম কিছু প্রসেস রয়েছে খাবার, সেরকম ভাবে আপনাকে খাবারটাকে খেতে হবে, টেস্ট নিয়ে খাবারটাকে খেতে হবে। ওই কি খেলাম কি খেলাম না বুঝতে পারলাম না, সব এক জায়গায় করে খিচুড়ি করে খেলাম, ওরকমটা করার প্রয়োজন নেই। আপনার খাবারের যে থালাটা হবে তার মধ্যে আপনার প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, কার্বোহাইড্রেট
প্রত্যেকটা জিনিস থাকতে হবে, সেটা আপনার কোয়ান্টিটি ওয়াইজ অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ দুটোকে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এবার আপনি ভাববেন যে এত কিছু ম্যাডাম বলছে আমাকে এখন নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে, কোনো প্রয়োজন নেই। কোনো ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনি প্রত্যেক দিন সিজনাল ফ্রুটস আর সিজনাল ভেজিটেবলস সেটা আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন। মাছ মাংস ডিম যারা আপনারা খাচ্ছেন না তার অল্টারনেট রয়েছে, আপনি সেই অল্টারনেট আপনি অবশ্যই গ্রহণ করবেন। আপনি সয়াবিন খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, বা পনির ছানা এগুলো আপনি খেতে পারেন। আপনার কাছে তার একটা সোর্স রয়েছে, ডাল খান, তার মধ্যে প্রোটিন রয়েছে। যারা মাছ মাংস ডিম খাচ্ছেন তারও একটা কোয়ান্টিটি রয়েছে। এবার আপনি বলবেন যে আমি প্রত্যেক দিন 2টো করে ডিম খাই, বা আমি প্রত্যেক দিন হাফ কিলো মাংস খেয়ে নিচ্ছি, আমি প্রত্যেক দিন 3-4 পিস মাছ খাচ্ছি, এটা কিন্তু ভুল। একটা আপনার কোয়ান্টিটি রয়েছে, সেই অনুযায়ী আপনার বডি ওয়েট কত, সেই অনুযায়ী আপনার বিএমআই কত, সেই অনুযায়ী কিন্তু আপনার খাবারের যে লিস্টটা সেটা আপনার হবে। খুব ইজি এখন এগুলো চেক করা, আপনারা প্রত্যেকেই সেটা চেক করে নিজেদেরটা দেখতে পারেন। কিন্তু যেটা আমি বলবো যে আপনি সিজনাল ফ্রুটস আর সিজনাল ভেজিটেবলস, ফুলকপি বাঁধাকপি এখন সারা বছর পাওয়া যায়, কিন্তু কোনো প্রয়োজন নেই। যখন সিজনে আপনার ফুলকপি বাঁধাকপি আসবে আপনি তখনই খাবেন, কারণ এগুলো সব আপনি স্টোরের জিনিস খাচ্ছেন অলরেডি। এগুলো কারণ আপনি খান সারা বছর ধরে, সবজিটা তো সারা বছর ধরে হয় না, সেটা ঠান্ডার সময় হচ্ছে, এবার সেটাকে তুলে স্টোর করা হচ্ছে, প্রিজার্ভ করা হচ্ছে, প্রিজারভেটিভ দিতে হচ্ছে তার মধ্যে। আপনি দেখবেন এখন খেলে যার টেস্ট, সময় খেলে তার টেস্টটা আলাদা থাকে। তো আপনি তার জন্য সিজনের জিনিসটা সিজনে খাবেন, আপনার হজম হতেও সেটা ইজি হবে, তার নিউট্রিশন ভ্যালু অনেক বেশি থাকবে, আর সেটা আপনার বডিতে খুব ভালোভাবে কাজ করবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা। হ্যালো, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? না, যাই হোক আপনি রয়েছেন, কথা বলতে হবে। আচ্ছা, আমি একটু বলে দেবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে তারা রয়েছেন। বনগাঁতে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার সুগার প্রেসার কিডনি তিনটেই আছে। তিনটেতেই সমস্যা চলছে? হ্যাঁ মায়ের। আচ্ছা, মায়ের বয়স কত? 56। শুনুন, আচ্ছা, তো এই যে সমস্যাগুলো যে ওনার চলছে, প্রেসার, সুগার বা কিডনির, তো কি ভাবছেন আপনি সমস্যাগুলোর সমাধান কি করে হবে? হ্যাঁ নয়, আপনি কি ভাবছেন যে কিরকম ভাবে? না, কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন? মাকে কি কোনো তো দেখুন, আপনি যদি এরকম কোনো জায়গায় ট্রিটমেন্ট করছেন যেখানে আপনার ট্রিটমেন্ট চলছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, তো আমার মনে হয় সেই জায়গায় আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই। সময় নষ্ট, আপনার অর্থ নষ্ট, দুটোই আপনার নষ্ট হচ্ছে। তো সেই জিনিসটাকে চেঞ্জ করুন, সময়ের মূল্য দিন, আপনার অর্থেরও একটু মূল্য দিন। যেখানে আপনি ট্রিটমেন্ট করছেন সেখানে যদি আপনি রেজাল্ট না পান তাহলে সেই ট্রিটমেন্টটাকে একটু বন্ধ করতে হবে। আর ওনার রিসেন্ট কোনো সুগারের রিপোর্ট, খাবার আগে খাবার পরে দুটো রিপোর্টই করাবেন। প্রেশার কতটা আছে সেটা বাড়িতেও একবার চেক করে নেবেন। আর সেই রিপোর্ট আর প্রেসক্রিপশনগুলো নিয়ে আপনি আমাদের চেম্বার, যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, সেখানে এসে একটু যোগাযোগ করতে হবে। কিডনি পরীক্ষাটাও অবশ্যই একটু করিয়ে নেবেন যে কিডনির এখন কিরকম কি অবস্থা রয়েছে। রিপোর্টটা দেখলে তবে আমরা তার ট্রিটমেন্টটা করতে পারবো, তবে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তো একটু আপনাকে যোগাযোগ করতে হবে আর রিপোর্টসগুলো করে একটু আমাদের চেম্বারে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটা কাজ করুন, ওই যে দুটি হলো নাম্বার আছে না, হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আপনি হেল্পিং নাম্বারের মাধ্যমে একটু ডিটেলসটা জেনে নিন এবং রিপোর্টস গুলো অবশ্যই কিন্তু সঙ্গে আনুন। হ্যাঁ বলুন। আচ্ছা, তো কোনো এক্সরে রিপোর্ট হয়েছে কি তার? তো রিপোর্টগুলো নিয়ে আসুন, দুজনকেই নিয়ে আসুন, আপনার মা বাবা দুজনেরই রিপোর্টসগুলো নিয়ে আসুন। আমরা তখন দেখবো, দেখি কি হয়েছে, কি করলে ভালো থাকবেন, কি খাবে কি খাবে না, সবটাই আমরা আপনাকে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। 21-8-25 বনগাঁয় রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। 21-8 পেয়ে যাচ্ছেন, এবং 22-8-25 রায়গঞ্জের ডক্টর এস ঘোষাল রয়েছেন,
এবং ক্যানিংয়ে আছেন ডক্টর আর দে রয়েছেন, অবশ্যই মালদহে ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন এবং বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর সিএমও 23-25 পাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, নিউ আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। সেটা কিন্তু 24-25 দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ এগুলো নোট করুন এবং হেল্পিং নাম্বারের মাধ্যমে ডিটেলসটা জেনে নিন এবং কোথায় লোকেশনটাও এক্সাক্ট জেনে নিন আপনারা। কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, হেরিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, 27-8-25 মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর সিএমও, এবং হলদিয়াতে ডক্টর বি শর্মা থাকছেন এবং খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, সেটা কিন্তু 30-8-25 থাকছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, এবং শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, 31-8-25 পাচ্ছেন। আপনার একদম আগস্ট মাসের শেষেই কিন্তু 31-8-25 জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, আসানসোলে ডক্টর বি শর্মা থাকছেন, আগরতলাতে ডক্টর বি শর্মা থাকছেন, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। সেটা কিন্তু 14-9-25 সেপ্টেম্বর মাসের 14 তারিখে পেয়ে যাচ্ছেন আপনারা। আগরতলাতে পাচ্ছেন শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে 14-9-25 পাচ্ছেন, এবং গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকছেন, দেবরুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন, সেটা 15-9-25 পাচ্ছেন, এবং 15-9-25 কিন্তু ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং দিল্লিতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, অর্থাৎ 16-9-25 আপনাদের শিডিউলটা জানিয়ে দিলাম। অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু স্যার ম্যাডামরা রয়েছেন। আপনারা প্লিজ একটু আরও ডিটেলস জানার জন্য ফোন নাম্বার দুটোকে ব্যবহার করবেন, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা লোকেশন এবং টাইমিং সব কিছু আপনার ডিটেলসটা পেয়ে যাচ্ছেন, এবং কোন আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে এগুলো জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন প্লিজ তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। এছাড়া মধ্যমগ্রামে হেড অফিস আপনারা জানেন, এবং সেখানে কিন্তু সোমবারে ডক্টর বি শর্মা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং শুক্রবারে এন ভট্টাচার্য থাকছেন, তিনি কিন্তু আমাদের সিএমও, আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর সেটা কিন্তু শুক্রবারে তাকে পাচ্ছেন অর্থাৎ মধ্যমগ্রামে, এবং উত্তর কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন চেম্বার, দক্ষিণ কলকাতাতে ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, বেলুড়ে চেম্বার পাচ্ছেন এবং খিদিরপুরে চেম্বার পাচ্ছেন। এছাড়া হাওড়াতে পাচ্ছেন শিবপুরে, এবং বাল্টিগুড়ি বাজার দাসনগরেও কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, এবং আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার সেখানে ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকেন। আপনাদের আমরা সব শিডিউলটা জানিয়ে দিলাম। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে, বলুন কোথা থেকে বলছেন, কি সমস্যা? পশ্চিম মেদিনীপুরে। বলুন সমস্যাটা বলুন ম্যাডামকে, কি সমস্যা হয়েছে আপনার? বলছি ম্যাডাম বলুন সমস্যাটা বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে ব্রাশ করার সময় পিচ্ছি জল আসে, এটার কারণটা কি একটু বলতে হবে? এটা কার হয় সমস্যাটা? আপনার সমস্যাটা কার? আপনার? আপনি টিভি সাউন্ডটাকে চালিয়ে রেখেছেন, টিভি সাউন্ডটা ভলিউম দেওয়া, যার জন্য আপনার কথাটাগুলো পরিষ্কার যাচ্ছে না আপনার কাছে। টিভি সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, ঠিক আছে? বলুন এবার সমস্যাটা বলুন। বেশ, আপনি টিভিতে শুনতে থাকুন। দেখুন আপনার প্রবলেমটা আপনি যেটা বললেন যে আপনার সকালবেলা ব্রাশ করার সময় আপনার একটু আপনি টিভিতে শুনুন। আচ্ছা আপনার বয়সটা বলুন, বয়সটা বলুন। দেখুন আপনার সমস্যা আপনি 36। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, ম্যাডাম বুঝেছেন, এবার আপনাকে বলছেন আপনার যেটা প্রবলেম আপনি বললেন।
সেটা আপনার অতিরিক্ত পরিমাণ আপনার অ্যাসিড ফর্মেশন হচ্ছে আপনার পেটের মধ্যে, ঠিক আছে? আপনি হয়তো রাত্রিবেলা অনেকটা আগে খাওয়া দাওয়া করছেন, আবার আপনার সকালে খাওয়া দাওয়াটা অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো আপনার পেটের মধ্যে অ্যাসিড ফর্মেশন অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আপনার সকালবেলা এরকম ওই যেটা বলেন যে পিত্তর জল উঠছে, সেই প্রবলেমটা আপনার মধ্যে আসছে। খাওয়া দাওয়াটা একটু সময় মতো করবেন, আর আপনাকেও বলবো যে একটু গরম জল খাওয়া আপনি শুরু করুন। মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, চেম্বারে একবার দেখা করুন। আমরা আপনাকে অবশ্যই বলবো যে কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, কারণ বয়স আপনার কিন্তু খুবই কম, তো একটু নিজেকে নিয়ে কিন্তু আপনাকে ভাবনা করতে হবে এখন। ঠিক আছে, একদম আমাদের সময় শেষ, আমরা ফোন নিতে পারলাম না। অবশ্যই পরবর্তী লাইভে অবশ্যই আরো একটি নতুন টপিক নিয়ে আমরা ফিরে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন।